যিনি কিনা প্রথমে পেপার বেস এক্সাম দিয়েছিলেন, কিন্তু ওনার ডিজায়ার্ড স্কোর আসেনি। পরবর্তীতে উনি কম্পিউটার বেস এক্সাম দিলেন। কিন্তু কম্পিউটার বেস এক্সাম যখন দিলেন, তখন দেখা গেছে যে ওনার পেপার বেস থেকে আরও বেশি কমফোর্টনেস কাজ করতেছে। ইভেন হচ্ছে পেপার বেস থেকে ওনার হচ্ছে কম্পিউটার বেসে রেজাল্টস তো আরও ভালো আসতেছে। সো অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে পেপার বেস এক্সাম দিতে ভয় পান। সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা যদি কম্পিউটার বেস এক্সাম দেন ওনার মতো, আমরা আশা করি যদি প্রপার প্রিপারেশন বা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো স্কোর করার সুযোগ আছে। তাছাড়াও দেখা গেছে যে অনেকে প্রথমে একবার আইএলটিএস এক্সাম দিয়ে দেন তাড়াহুড়ো করে, বা স্কোরটা কম চলে আসে, বাট পরবর্তীতে আর দেওয়ার সাহস পান না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনার প্রথমে কম স্কোর চলেও আসে, তারপরেও হচ্ছে আপনি যদি আবার প্রপার ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেন, অবশ্যই আপনার স্কোর খুব ভালো স্কোর আসতে পারে। এরকমই একটি খুবই সুন্দর হচ্ছে সফলতার গল্প নিয়ে আমরা আজকে চলে এসেছি। আমাদের সাথে আছেন আবু বকর স্যার। চলুন ওনার কাছ থেকে জেনে আসি ওনার পরিচয়টি। স্যার, আপনার ফুল পরিচয়টা দিয়ে দিবেন, আর হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন বা এখানে হেক্সাসে আসা কিসের জন্য সেটা জানেন। প্রথমত আমার ফুল নাম হচ্ছে আবু বকর আহমেদ ইয়ামিন। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। অ্যান্ড সিলেটে আসছিলাম। প্রথমত আমার সিলেটে আসার কারণ হচ্ছিল এই কলেজে ভর্তি হয়েছিলাম সিলেটে। আমি সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট আমি। অ্যান্ড আমি যখন সিলেট সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম তখন আমার কাজিন, সে আইএলটিএস করতেছিল গোয়ালা বাজারে। সে আমাকে সাজেস্ট করছিল যে সে সেই এই সুযোগটা পাচ্ছে না যে সিলেটে এসে হেক্সাসে ক্লাস করবে আইএলটিএস এর। বাট সে আমাকে সাজেশন দিতেছিল, তো এখন যেহেতু তোর অনেক টাইম আছে, তুমি চলে যাও। তুই ওইখানে গিয়ে প্রিপারেশন নিতে পারো আইএলটিএস এর, অ্যান্ড তোর লেভেল চেক করে রাখতে পারো আপাতত, পরে এইচএসসির পরে এক্সাম দিলি। তখন আমি বাড়িতে কথা বললাম যে এই বিষয়ে আইএলটিএস কি এখন দেওয়া উচিত আমার। তারাও অনেক কনফিডেন্ট ছিল, সবাই দিচ্ছে যেহেতু তুইও দিতে পারিস। দেন আমি কোর্সে ভর্তি হইলাম, হেক্সাসে এসে কোর্স করলাম। অ্যান্ড আমি এক্সাম দেওয়ার গোল ছিল না তখন, কারণ আমার এইচএসসি কমপ্লিট ছিল না তখন। অ্যান্ড বাট আমার বাড়ি থেকে ফ্যামিলি মেম্বার সবাই বলতেছিল যে এক্সামটা দিয়ে দাও, এক্সাম দিয়ে লেভেল চেক করে দেখো কে আসে না আসে। তখন আমি সিরিয়াসনেস ছিল না তখন, গেম খেলতাম একটু বেশি সেই কারণে। অ্যান্ড ফর দ্যাট আমি তেমন হার্ডওয়ার্ক তখন করতে পারি নাই, যেহেতু হার্ডওয়ার্ক তেমন ছিল না, ডিজায়ার্ড স্কোর আসাটাও পসিবল ছিল না। অ্যান্ড আমি এক্সামের তবুও যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, অ্যান্ড এক্সাম দিয়েছি। বাট একটু নার্ভাস ছিলাম এক্সাম হলে, আর ডিজায়ার্ড স্কোর আসে নাই তখন। আর এটা আমি সবার থেকে গোপনেই রাখছিলাম। আমার আব্বু আম্মু, আপু, দুলাভাই, এরা পরে বাকি আর কাউকে আমি জানাই নাই, কারণ এটা আমার নিজের ডিজায়ার্ড স্কোর না, অ্যান্ড আমার লেভেল এইটা না। আমি তখন কনফিডেন্ট ছিলাম যে এটা আমার লেভেল না, আরো ভালো আমার লেভেল। সেই কারণে আমি চাচ্ছিলাম না যে মানুষ জানুক সেটা আমার লেভেল। তাই আমি সেটা কাউকে জানাই নাই। আমি এক্সামের রেজিস্ট্রেশন করছি, এক্সাম দিছি, সে বিষয়ে কেউই জানতো না তখন। এখনো হয়তো জানে না, হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারে। অ্যান্ড আফটার এইচএসসি কমপ্লিটিং আমি এইচএসসিও ব্যাচে ভর্তি হইলাম। আমার ফ্রেন্ডও একজন ক্লাসমেট ছিল, সালমান ভাই, সেও আমার সাথে ভর্তি হয়েছিল। আমরা একসাথে এইচএসসি কম্পিউটার বেসড করছিলাম, তখন কম্পিউটার বেস স্টার্ট হয়ে গেছিল। আমি দেখলাম যে কম্পিউটার বেজে আমার অনেক ইমপ্রুভমেন্ট আসতেছে পেপার বেজের থেকে। আমি এইচএসসি স্টার্ট করার আগে কোনো প্র্যাকটিস করিনি। আফটার এইচএসসি ডিরেক্ট ক্লাস থেকে এসে শুরু করা, এইচআইসিউ বেচে এসে শুরু করলাম আবার নতুন করে প্রিপারেশন। কিছু মডিউলে আপনার দুর্বলতাও ছিল, সেইগুলো এইচআইসিউতে। হ্যাঁ, এইচআইসিউ করার মাধ্যমে চাচ্ছিলাম যে সেটা হোক। বাট আমি আগে যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি এক্সপিরিয়েন্স করার জন্য এইচআইসিউ করছিলাম। যখন বিফোর এইচআইসি এক্সাম আমি এইচআইসিউ বেচ করছিলাম, তখন আমি অনেক কিছু ইমপ্রুভমেন্ট আসছে। আমার রাইটিংয়ে একটু বেশি আসছে। লাইক আমার কোর্স কমপ্লিট করার পরে যখন হেক্সাসে পেপার চেক করাইতাম রাইটিংয়ের, টাস্ক 1, টাস্ক 2, তো 5.5 to 6, অলমোস্ট মাঝে মধ্যে পেতাম আর কি 6.5। বাট যখন আমি আমার এই এইচআইসিউ কোর্স কমপ্লিট করি, পুষ্পিতা ম্যামের এইচআইসিউ রাইটিং ছিল তখন, ওনার কাছ থেকে অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট আসে আমার রাইটিংয়ে। আমার যখন এরপরে যখন আমি আমার রাইটিং চেক করাতাম হেক্সাসে এসে, আমার 6.2 7 পর্যন্ত রাইটিংয়ে যেত, অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট আসছিল। বাট আমি রিডিং নিয়ে
একটু বেশি সাফার করতাম তখন, কারণ রিডিংটা ছিল তখন তো পেপার বেস ছিল সব কিছু, Paper based। বাট আমি রিডিং বইয়ের মধ্যে পড়তে তখন কমফোর্টেবল ফিল করতে পারতাম না, ফোকাস করতে পারতাম না ভালো করে রিডিংয়ে। অ্যান্ড আমার স্কোর ছিল প্রায় 4.5 to 5.5 ক্যামব্রিজে। হ্যাঁ 5.5ও তখন অনেক কষ্ট করে পেতাম, টাইম মেনটেন করলে 5.5-এ উঠার সম্ভাবনা একদমই কম ছিল, 4.5 to 5 থাকতো। অ্যান্ড দেন যখন আমি এইচএসইউ ব্যাচ করি আফটার এইচএসি ফর এক্সাম, তখন আমি সিরিয়াস হতে পারছিলাম না, কারণ তখন একটু গেমের দিকে একটু বেশি আবার এডিক্টেড হয়েছেন, এডিক্টেড বলতে ইমপ্রুভমেন্টসটা চলে আসছিল। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু গেমগুলা একটু আপগ্রেড হচ্ছে বর্তমান সময়ে, স্পোর্টসের যেই প্ল্যাটফর্ম আছে, তাই একটু ওই দিকে ফোকাস হয়ে গেছিলাম। বাট ফ্যামিলি মেম্বাররা তো সবাই চাচ্ছিল যে ইউরোপে সবার ড্রিম থাকে যাওয়ার, সেই কারণে আবার ব্যাক করা স্টাডিতে। এইচএসইউ ব্যাচ করে তখন আবার কনফিডেন্ট ছিলাম না যে আমি এক্সাম দিব, কারণ আমি হোমওয়ার্কগুলো ঠিক মতো করতে পারিনি আমার গেম খেলার কারণে। পরে যখন আবার কিন্তু আপনার কিন্তু ওই লেভেলের মানে এরকম একটা স্কিল চলে আসছিল যে আমি যদি হ্যাঁ। এক্সাম দেই তাহলে অবশ্যই আমার খুব ভালো একটা স্কোর আসবে। না, তখন ছিল না। যখন আমি এইচএসইউ কমপ্লিট করি তখন আমার এই কনফিডেন্স ছিল না, কারণ আমি হোমওয়ার্কগুলো ঠিকমতো করি নাই। আমার কিন্তু নোট করছিলাম যে কোন দিন কোন হোমওয়ার্ক করতে হবে। স্যার তানজিল স্যার ছিলেন আমাদের কো টিচার মেবি এইচএসইউতে, স্যার অনেকটা সময় হেল্প করছে, বাট রাইটিংটা ঠিকমতো আমি কমপ্লিট করতাম, হোমওয়ার্ক কমপ্লিট করতাম। বাকিগুলো আমি যেগুলো বাসায় করার কথা জাস্ট স্কোর চেক করতেন স্যার তারা, তো ওইগুলো একটু করতাম না আর কি, যে গেমে সময় কাটিয়ে দিতাম। পরে যখন আমার দুলাভাই, সে সবসময় আমাকে মোটিভেট করছে আমার একাডেমিক স্টাডিতে, যেমন এসএসসিতে এইচএসসিতে আমিও অলওয়েজ ফোকাস হারিয়ে ফেলতাম আমার পড়ালেখা থেকে, বাট উনি সবসময় আমাকে কথা বলে আমাকে কানেক্টেড রাখতো আর কি, আর সবসময় আমাকে ইন্সপায়ার করতো পড়ালেখা করার জন্য। প্লাস এই এইচআইসিউ ব্যাচ করার জন্য উনি অনেক সময় সাজেস্ট করছে, কারণ উনি শুনছিল ওনার ফ্রেন্ডের ছেলে না খেয়ে যেন এইচআইসিউ করে ভালো একটা রেজাল্ট ইমপ্রুভ করতে পারছে। পরে প্রথমে 5 পাইছিল, পরে 6.5-এ ওনার ইমপ্রুভমেন্ট আসছিল। অ্যান্ড ফর দ্যাট আমি এইচএসইউ বেস করছিলাম, বাট উনি বুঝতে পারতেছিল যে আমার হচ্ছে না, বাট কনফিডেন্ট পাচ্ছি না। পরে আমি বাড়িতে চলে গেছিলাম। অ্যান্ড এরপরে অনেক কিছু ফ্যামিলি প্রবলেম চলতেছিল। পরে আমি আপুর সাথে কথা বলে ডিসাইড করছিলাম যে মিডল ইস্টে চলে যাব। অ্যান্ড আমি 100% শিওরও ছিলাম যে আমি মিডল ইস্টে চলে যাই, যেহেতু আমি কনফিডেন্ট না এতটুকু যে 6 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আমার আছে, তাই ভাবছিলাম যে মিডল ইস্টে চলে যাব। ফ্যামিলির হাল তো ধরতে হবে সেটা ভেবে, কারণ আমার ভাই আর নাই, কোনো ভাই নাই পরে আর কি আপনি ওই মিডল ইস্টের চিন্তা থেকে দেখা গেছে যে না আমি এক্সামটাই দিয়ে দেই। না, মিডল ইস্টের চিন্তা, আমি কথা বলতেছিলাম, আমার খালাতো ভাই একজন ছিল মিডল ইস্টে, ওনার সাথে যে কিভাবে প্রসেসিং করবো, আমি তো তোমাদের কাছে আসতে চাই মিডল ইস্টে। পরে উনি বলতেছিল যে ওইখানে কন্ডিশন বলতেছিল আমাকে কতটুকু হার্ডওয়ার্ক করতে হয়, স্যালারিও তেমন পাওয়া যায় না, প্লাস থাকা খাওয়াটাই একটু কষ্ট বেশি। সব থেকে বেশি কষ্ট হচ্ছে টেম্পারেচারের প্রবলেমটা, ওইখানে হাই টেম্পারেচার সবসময় থাকে, সেই কারণে। এইসব শোনার পরে আমি ভাবলাম যে একটা ট্রাই করে যদি আমি না পারতাম, যদি যাই তাহলে ঠিক ছিল যে আমি ট্রাই করে আসছি, সারা জীবন আর আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই, তাইলে কেন আমি আফসোস করতে যাই, এখন আফসোস করতেই হবে যদি আমি ট্রাই না করে যাই। সেজন্য ভাবলাম কিছুদিন সময় নিয়ে ভেবে যে ট্রাই একটা করে দেখি। তখন 40 দিন হাতে সময় নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলি এক্সামের, বাট ডেট নেই নাই তখন। এটা একটা ভালো ফ্যাসিলিটি ফ্রম হেক্সা জিন্দাবাজার, আই গট স্পেশালি দ্যাট। রেজিস্ট্রেশন করার পরে তো দিয়েছিলেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে ও 2টা ফ্রি মক টেস্ট দেওয়া হয়েছিল, আরও 2টা দিয়েছিলাম। তখন ডেট না নিয়ে আমি প্রথমে মক টেস্টের চিন্তা করি, স্যারের সাথে কথা বলছি যে স্যার আমি একটা মক টেস্ট দিয়ে দেখি আমার লেভেলটা বর্তমানে কী আছে, তখন আমি রেজিস্ট্রেশন করতে একটা কনফিডেন্ট পাবো। যখন আমি হেক্সাসের প্রথম মক টেস্ট দিই, এই রেজিস্ট্রেশন করার পরে তখন 5.5 আসে প্রথমটায়, 5.5 আসে, বাট আমার কেমব্রিজে লিসনিংয়ে 7.5 to 8 পয়েন্ট পর্যন্ত উঠতেছিল তখন এই সময়টায়, এই যখন কম্পিউটারে শিফট হই। আর রিডিংয়ে উঠতেছিল প্রায় 6.5 এরকম উঠতেছিল। তো ওই কনফিডেন্ট নিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আর ট্রাইটা দেওয়ার জন্য। যখন প্রথম মক টেস্ট দিই লিসনিংয়ে আসছিল আমার 4.5। আমি একটু নার্ভাস ছিলাম, বাট বাকিগুলোয় একটু ইমপ্রুভমেন্ট আসায় আমি কনফিডেন্টও ছিলাম। তখন আবার হার্ডওয়ার্কটা শুরু করি, ভালো করে একটু ফোকাস করে পড়ালেখা করলাম, আর
এক্সামের ডেটটা নিয়ে নিলাম 16 তারিখে দিয়েছিলাম মে মাসের, অ্যান্ড আই গট মাই ডিজায়ার্ড রেজাল্ট। এটা অনেক ভালো একটা থিং ছিল যেটা যে ওই বর্তমানে যে এক্সামগুলো হইতেছে অনেকটুক ফেয়ার এক্সাম হইতেছে আমার পয়েন্ট থেকে, কারণ আমি দেখতেছি যে মেইন এক্সামে গিয়ে আমি একদম ক্যামব্রিজ স্টাইলে সবকিছু পাইছি। অনেকে মনে করতে পারে যে ওইখানে গিয়ে ডিফারেন্ট কোনো অনেক কিছু কিনা, যেমন একটা জিনিস সবাই ভাবে যে হেক্সাসের মকেই যদি এত কঠিন হয় তাহলে মেইন এক্সামে গেলে কি হবে, কি হতে পারে, ওরা ওইটা ভাবতে ভাবতে অবস্থা খারাপ হয়ে যায় সবার। বাট আমি মেইন এক্সামে গিয়ে যখন দেখলাম যে পার্ট 1 এ শুধু গ্যাপ ফিল আসে, ওয়ান ওয়ার্ড আসছে, পার্ট 2 আর 3 ডিফারেন্ট হয় অবশ্য কোশ্চেন, মাঝে মধ্যে ডিফারেন্ট হয়, বাট আমি যে আমার লাকটা ফেভারিট ছিল তাই আমি রাইটিং এও ভালো কোয়েশ্চন পাইছি। বাট আপনি অবশ্যই অনেক পরিশ্রম করেছেন এর আগে। হ্যাঁ, অনেকটা স্ট্রাগল হয়েছে আমার, স্ট্রাগল হয়েছে, বারবার গিভ আপ করছি, আবার বারবার ইন্সপায়ার হয়েছি অনেকের কাছ থেকে, বিশেষ করে আমার আপু এবং দুলাভাইয়ের কাছ থেকে। আমার আব্বু অনেক হার্ড ওয়ার্ক করতেছে বিদেশে আমার জন্য, শুধু আমার জন্য উনি এখন পর্যন্ত এখানে আছে। আমি চলে গেলে ইনশাআল্লাহ উনি দেশে চলে আসবে। আচ্ছা, টিচাররা কতটুকু হেল্প করেছেন আপনার? টিচাররা তো টিচারদের ইন্সপিরেশনটা কতটুকু? অনেকটা হেল্পফুল ছিলেন ওনারা, ওনাদের কথা তো না বললেই নয়, কারণ স্পেশালি রফি স্যারের ব্যাচের ছিলাম আমি। রফি স্যারের ইন্সপিরেশন, ওনার বিশেষ করে উনি যে ক্লাসের মধ্যে যে বোঝানোটা বোঝায়, অনেক ভালো করে বোঝায়। কেউ এমন কোনো স্টুডেন্ট ছিল না আমাদের ক্লাসে যে স্যার ওই জিনিসটা এইভাবে বুঝিনি আমি, আরেকবার কি এক্সপ্লেন করে দিতে পারবেন, এরকম আমি কখনো আমার ব্যাচের মধ্যে শুনিনি কাউকে বলতে যে আবার কি স্যার এটা এক্সপ্লেন করা যাবে। স্যার যদি এক্সপ্লেন করতেন একবারই সবাই বুঝে যেত। এরকম আমরা টিচার পেয়েছি, এটা প্রাউড ফিল করি যে রফি স্যারের ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমাদের কো টিচার ছিলেন হাসান স্যার, অনেক হেল্পফুল মাইন্ডেড ছিলেন উনি, যে কোনো সময় মেসেজ দিলে পাওয়া যেত ওনাকে। প্লাস যে কোনো আজকেও একটু আগে দেখা করে আসলাম ওনার সাথে, উনি অনেক ইন্সপায়ার করেছেন, দোয়াও দিয়েছেন আমাকে। তাহলে স্যারেদেরও আসলে অনেক ইন্সপিরেশন ছিল, বা ওনারা যেভাবে পড়িয়েছেন আপনাকে, সেটাই আপনাকে হয়তো এত দূরে এগিয়ে নিয়ে এসেছে। ইভেন আপনার ফ্যামিলি অনেক বেশি আসলে সাপোর্ট করেছে আপনাকে। আমার ফ্যামিলি, সেটা সবথেকে বড় বিষয়। হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক সবচেয়ে বেশি সাপোর্ট। ইভেন আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি হাল ছেড়ে দেননি আর কি, ঠিক আছে? আর এমনিতে তো মানে কোর্স চলাকালীন সময়ে তো আপনার ওই যে হোমওয়ার্ক গুলো ছিল বা যেগুলো টাস্ক গুলো ছিল, আপনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছেন শেষ করার। কোর্সের যে হোমওয়ার্ক ছিল, কাউন্সেলিং যে করতেন, কোর্সের যে হোমওয়ার্কের বিষয়টা, আমি কখনো কোর্সের হোমওয়ার্ক নিয়ে আলসেমি করিনি। কোর্সের সময় আমি ফুল প্রিপেয়ার ছিলাম যে আমি ফুল ফোকাস দিয়ে কোর্সটা কমপ্লিট করব, এবং করেছিও। একদিনও আমাকে ফাইন দিতে হয়নি, যে অনেকে তো একটা দুইটা বিষয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অনেক ফাইন দিতে হয়, 50 টাকা 100 টাকা দিতে হয় ওদের, বাট আমার একদিনও দিতে হয়নি। হ্যাঁ, আচ্ছা, একটু ক্লোজই ছিলাম বেস্ট পারফর্মার হওয়ার ক্লাসের মধ্যে, বাট আরো ভালো স্টুডেন্ট ছিল হয়তো, স্যাররা ডিজার্ভ করছে ওদেরকে দেওয়ার জন্য, তাই ওরা পেয়েছে বেস্ট পারফর্মার অফ দ্য ক্লাস। আচ্ছা, হ্যাঁ, বাট আপনি তো আজকে যে এত ভালো একটা স্কোর করেছেন, আপনিও আপনার ডিজায়ার্ড একটা লেভেলে চলে আসছেন। জি, আলহামদুলিল্লাহ। সেটা আলহামদুলিল্লাহ। আপনার যে আইএলটিএস এর জার্নিটা সেটা তো হেক্সাস থেকেই শুরু, সো আপনিও কি অন্যদেরকেও সাজেস্ট করবেন কিনা সেই ক্ষেত্রে? অবশ্যই, হেক্সাসকে সাজেস্ট করতে না পারলে আমি মনে করি না যে আর কোথাও সাজেস্ট করতে পারবো আমি, কারণ ফর দিস টাইম আমি যতটুকু জানি যে হেক্সাসে যতটুকু ফ্যাসিলিটিস কেউ পাবে, শুধু কোর্স না, কোর্সের বাইরের যে ফ্যাসিলিটিসগুলো হেক্সাসে আছে, এগুলা যদি কেউ জানতে পারে যে এই ফ্যাসিলিটি, সবাই কিন্তু জানে না জিনিসটা যে হেক্সাসে এই ফ্যাসিলিটিসগুলো তুমি পাবে যদি তুমি এখানে অ্যাডমিশন নাও, সেই জিনিসটা সবাই জানে না। সেই কারণে হয়তো অনেকে অনেক জায়গায় গিয়ে ভর্তি হয়, বাট যদি হেক্সাসে কেউ ভর্তি হয়, যেই ফ্যাসিলিটিসগুলো পাবে, সেই ফ্যাসিলিটিসগুলো এনাফ ফর ইমপ্রুভমেন্ট ফর দেয়ার মেইন ব্যান্ড স্কোর। লাইক অনেক সময় আমরা অনেক কিছু সাফার করি, যেগুলা ফাইন্যান্সের ক্ষেত্রে বা অনেক কিছু বুঝতে পারতেছে না, অনেক কিছু বুঝতে পারে না, সাথে সাথে হেক্সাসে এসে আমরা কাউন্সেলিং করতে পারতেছি, পেপার চেক করাইতে পারতেছি রেগুলার, 2টা করে 1টা করে। এরপরে এই যে পার্শিয়াল যেগুলো আছে, ইনস্ট্যান্ট স্পিকিং প্লাস পার্শিয়াল টেস্ট যেগুলো ফ্রিতে দেওয়া হয় কোর্সে স্টার্টিংয়ে, ওইগুলো অনেক ইমপ্রুভমেন্ট আসে। নিজের লেভেল বারবার চেক করা যায় যে তোমার লেভেল কোনটা ছিল কোর্সের শুরুতে, সবগুলা আলাদা আলাদা ভাবে দিয়ে নিজের লেভেলটা চেক করা যায়। মক টেস্টের আগে নিজেকে প্রিপেয়ার করা যায়, প্রথম মক টেস্টের আগে নিজেকে প্রিপেয়ার করা যায় যে আমি
আমার এই জিনিসটা এই লেভেলটা আছে, ওভারঅল আমি এটা পেতে পারি। মক টেস্টে গিয়ে তার একটা কনফিডেন্ট থাকে প্রথমে। আর নয়তো আমি প্রথমে মক টেস্ট দিয়েছিলাম কোনো পার্সিয়াল না দিয়েই। আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স। আমি প্রথম টেস্টে আমার ওভারঅল স্কোর আসছিল 4 পয়েন্ট। প্রথমে এরকম কম আসেই অনেকের, বাট আমি খুব নার্ভাস ছিলাম, অবশ্যই ভালো, কারণ আমি কোনো পার্সিয়াল না দিয়ে আমি ডিরেক্ট চলে গেছিলাম মক টেস্টের হলে। আর তখন আমি নার্ভাসনেসের কারণে আনসারই দিতে পারিনি, ধরতে পারিনি লিসনিং এর অনেকগুলা, রিডিং এ গিয়ে তো আমি ফোকাসই করতে পারিনি, এরকম হয়েছিল আর কি। পার্সিয়ালগুলো দিয়ে গেলে অনেকটা ইমপ্রুভমেন্ট আসে প্রথম মক টেস্ট থেকে, আর তখন কনফিডেন্ট লেভেলটা আরো বাড়ে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে অনেক সুন্দর একটা স্টোরি শুনলাম আপনার অ্যাডভান্স কোর্স 6 অর্জনের পেছনে। আচ্ছা, কোর্সের বিষয়গুলো জানলাম। আচ্ছা, আমাদের তো সাজেশন বুকও আছে, সো রাইটিং সাজেশন বা স্পিকিং সাজেশন, এগুলোও কি আপনি পড়েছিলেন? আমি প্রথমে নিয়েছিলাম জানুয়ারি টু এপ্রিলের রাইটিং আর স্পিকিং এর সাজেশন। যখন আমি এইচআইসিউ বেচে শুনলাম যে ওইগুলা বের হচ্ছে, কাশেম স্যারের নতুন নতুন আপডেট ভার্সন বের হচ্ছে সাজেশন, প্লাস আমি অনেকের কাছ থেকে রিকমেন্ডও পাচ্ছিলাম, যে অনেক স্টুডেন্ট থেকে যারা আমার পরিচিত হেক্সাসে পড়তেছে, যে তারা বলতেছিল যে এটা থেকে অনেক সময় কমন আসতেছে, তাই আমি নিয়েছিলাম। বাট ও ততটুকু পড়া হয়নি, শুধু ইম্পর্টেন্টগুলো দেখে দেখে আমি, স্যার বলতেছিলেন যে স্যাম্পলগুলো পড়া, আমি ইম্পর্টেন্ট যেগুলো ছিল লিঙ্কিং ওয়ার্ড বা অনেক রুলস ছিল সেইখানে দেওয়া এক্সট্রা উইদাউট মেইন স্যাম্পল আনসার, আমি ওইগুলো মেইন ফোকাস রাখছি। ওইগুলো থেকেও আপনার ওইগুলো থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে। প্লাস আমার তো মে মাসে এক্সাম ছিল, আর স্পেশাল ক্লাসে কাশেম স্যার বলছিলেন যে আমরা তো মে টু সেপ্টেম্বর না কি মে টু অগস্ট নতুন আপডেট ভার্সন আসবে, উনি ওটা নিয়ে কাজ করতেছিলেন, তখনও বের হয়নি, বাট আমাদের তো এক সপ্তাহ পরে এক্সাম, তাই উনি বলতেছিলেন যে উনি ইনবক্সে মেসেজ দিলে উনি এই মেইন সাজেশনটা লিখিতভাবে টেক্সটটা দিয়ে দিবেন আমাদেরকে। আমি মেসেজ দিলাম ওদিন রাত্রে গিয়ে, উনি 25টা টপিক দিছিলেন স্পিকিং এর জন্য আমাকে, বাকিদেরকেও মেবি দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমার কমন আসছিল স্পিকিং এর টপিকটা। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সাজেশন বুকগুলো অনেক হেল্প করেছিল, অনেকটা হেল্প করেছিল আমাকে। আচ্ছা, আর আপনি হচ্ছে আগামীতে যারা বা নেক্সট ডেতে যারা এক্সাম দিবে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবেন কিছু? ওইটা তো বলতে গেলে যে গ্যাপ দেওয়াটা একটু হার্ড হয়ে যায়, যদি কেউ এই এক্সাম বা প্রিপারেশন থেকে নিয়ে মেইন এক্সামের মধ্যখানে যদি কেউ গ্যাপ দিয়ে দেয়, ওইটা একটু বেশি ইফেক্ট পড়ে পড়ালেখা। মানে কোর্স করেই তাহলে এক্সাম দিয়ে দেওয়াটা সবথেকে, কোর্স করেই মেইনলি এক্সামের রেজিস্ট্রেশন করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি এক্সামের রেজিস্ট্রেশন না করে, কনফিডেন্টটা বুস্ট হয় না আর কি। না, কনফিডেন্ট বুস্ট করতে হলে অবশ্যই এক্সামের দরকার হলে ডেটটা নিলাম না, মাথায় রেখে দিলাম যে এই ডেট আমি নিব। হ্যাঁ, কারণ হেক্সাসে এই ফ্যাসিলিটিসটা আছে যে রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে চলে যাও, পরের ডেটটা নিতে পারবা তুমি। তোমার ব্যান্ড স্কোর একটু কনফিডেন্ট হলে তুমি কানেক্টেড থাকবে। হ্যাঁ, কানেক্টেড থাকবে যে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, ডেট না নাই রেজিস্ট্রেশন করে ফেলছি। আর কনফিডেন্ট যখন হয়ে যাবে তখন রেজিস্ট্রেশনের ডেটটাও নিয়ে নিলা, এক্সামটা দিলে। এটা একটু ভালো ফ্যাসিলিটি সবার জন্য আমি মনে করি। বা কিভাবে প্র্যাকটিস করলে ওনারা হচ্ছে ইমপ্রুভমেন্টস করতে পারে? আমি এই যে আইএলটিএস সাপোর্ট সেন্টার, যেটা রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে হেল্প করে, সেখানে টিচার, জানি না ম্যামের নামটা কি, সরি ফর দ্যাট, উনি আমাকে সাজেস্ট করছিলেন যে রেগুলার 2টা করে টেস্ট দেওয়ার জন্য। আর কাশেম স্যার স্পেশাল ক্লাসে বলছিলেন যে রেগুলার 3টা করে দেওয়ার জন্য, বাট আমি পারি নাই 3টা করে, চেষ্টা করছি, বাট আমি প্রতিদিন 2টা করে মিনিমাম আমি কমপ্লিট করছি লাস্ট 1 উইক। যখন স্পেশাল ক্লাসে স্যার কিছু মোটিভেশনও দিয়েছিলেন স্যার ফর দ্যাট, আমি প্রতিদিন 2টা, একটা সকালে ফুল টেস্ট, যখন বসছি ফুল টেস্ট দিয়ে উঠছি। জাম্প ইনটু সেইখানে আমার অনেক হেল্প করছে ওয়েবসাইটটা, যে যখন বসছি একটানে সবগুলা টেস্ট দিয়ে এরপরে উঠছি, আবার সন্ধ্যার পরে বসছি একটানে ফুল টেস্ট দিয়ে শেষ করেছি। হ্যাঁ, তাই একটু বেশি প্রেশার হয় নাই। তবে একটা করে দিয়ে কিছু সময় রেস্ট নিয়ে আরেকটা দেই, এরকম করলে একটু এফেক্ট পড়ে। যেমন 2টা শেষ করে কমপ্লিট করা যায় না আর কি, 3টা তো পরের কথা। 3টা না দিলেও সমস্যা নাই, বাট মিনিমাম 2টা দেওয়া উচিত। লাইক 1 সপ্তাহ থেকে 15 দিন আগ থেকে 2টা দেওয়া উচিত আমার পয়েন্ট থেকে আমি বলতে পারি। তাহলে ঠিক আছে, সেটা করলে অবশ্যই সবার ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ হবে বা সবাই উপকৃত হবে আশা করি। আচ্ছা এভরিওয়ান, আমরা শুনলাম আজকে অনেক সুন্দর একটা স্টোরি, ওনার সফলতার পিছনের সব স্টোরিগুলো উনি শেয়ার করলেন, কিভাবে আসলে 6 অর্জন করা যায়। প্রথমে যদি দেখা যায় যে আপনার স্কোর কমও আসতেছে, বাট আপনি অবশ্যই আসলে আপনার সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য।